কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। তাই কারা বেশি শক্তিশালী সেটা অন্ধকারে যুদ্ধ করলেই আমি সঠিকভাবে জানতে পারবো। তক্ষক বা বাসুকীদের যদি কিছু বলার থাকে বলুন এক্ষুনি। আছে বৃক্ষরাজ। এখন সর্পকালে সর্পনিকার বিরুদ্ধে আমি কি লড়তে পারি? সেটা কি করে সম্ভব? এখানে রানী হওয়ার কোনো যোগ্যতাই নেই ওই মেয়েটির। ত্রিশালা, যুদ্ধটা কিন্তু সমানে সমানেই হতে হবে। আর সেটা যদি কোনো মতে না হয় তাহলে আপনাদেরকে তক্ষকদের কাছে শরণাপন্ন হতে হবে। তখন কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। কিছু যদি না পাই আমরা একটু সময়ের সুযোগ পেতে পারি তো? সন্ধে নামা পর্যন্ত সময় আছে এখনো, কিন্তু তারপরে যুদ্ধে অংশগ্রহণ করলে তক্ষকদের জিত অবশ্যম্ভাবী। ম্যাডাম, সেই দিন ও একা জেনেছিল, কিন্তু আজকে আমার ঘাড়ে চেপে বসেছে। এই কাজগুলো খুব সাবধানে বুদ্ধি দিয়ে করতে হবে। তোমায় তো আগেও আমি বারবার বলেছি নীলি। আরে তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এইরকম বোকার মতো কাজ করলে কি করে চলবে নীলি? ম্যাডাম, সেদিন আমি যখন গেছিলাম তখন কেউ ছিল না। ও কখন এলো আমি জানি না, আর এখন আমি ফেঁসে গেছি পুরোপুরি। ঠিক আছে, এখন কি করতে চাইছো? জানি না ম্যাডাম, ও যা বলছে সেটা শুনলে আর 2 দিন, 2 দিনের মধ্যেই হসপিটালের ওই নার্স বিদেশে ঘুরবে আর বাবাকে হসপিটালাইজ করতে হবে। নীলি, বিষয়টা শেষ করো। কেন ভয় পাচ্ছ? সেটাই তো ম্যাডাম, এই বিষয়টাকে কি করে শেষ করব বুঝতে পারছি না। আরে তুমি আবার বোকার মতো কথা বলছো। বোকার মতন? কি বলছেন ঠিক করে বলুন। আমি আর কি বলবো? তুমি তখন থেকে কি শেষ করব বলেই চলেছ। আমি তোমায় যা বলার বলে দিয়েছি। শেষ করে দেব? আরে ম্যাডাম, শেষ করে দেব মানে আপনি বলছেন এই নার্সকে শেষ করে দেব? ইয়েস, শুধু একবার। খেলা শেষ, রাস্তা পরিষ্কার। ম্যাডাম, একটা ভুল করতে গিয়ে আমি এরকম ভাবে ফেঁসে গেছি, আবার একই ভুল করতে বলছেন? তুমি ভাবো নীলি। ঠিক আছে, এই কাজটা করার জন্য অন্য কেউ থাকলে বলুন, যত টাকা লাগে আমি দেব। নীলি, এটা তোমার উইকনেস মাত্র। তুমি যদি ওকে বলো যত টাকা লাগে তুমি দেবে, তাহলে ও তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করবে। এখন নার্স চাইছে, পরে সুপারি কিলার চাইবে। যে কাজটা তুমি করতে পারবে সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়বে। একটু বুদ্ধি দিয়ে ভাবো নীলি, তুমি পারবে করতে। চিন্তা করো, এটা শেষ কাজ, শেষ কাজ। সব একবারে শেষ করে দাও। কোথায় আমি নিজে নিজের মতন ভালোই ছিলাম,
আমার নাম শুনে কেঁপে উঠত ওই তক্ষকের দল, মাথা নিচু করার দশা ঘটালো ওই নন্দিনী। গুরুদেবকে সেই দিনই বলেছিলাম আপনাদের পথ অন্য, আমার পথ অন্য, কিন্তু শুনলেনই না। আশ্রয় না থাকা অনাথদের আশ্রয় দিতে এসেছেন আপনি। আপনার সব কথাকে আমাদের পালন করতে হবে। দয়া করুন শঙ্খপালাদেব, আপনি আমাদের উপর রাগ করবেন না। এখানে নন্দিনী নেই মানছি, কিন্তু আমরা নাগলোকের সবাই তো এখানে আছি। আমি আছি। ওর নাগলোকের প্রয়োজন নেই, ওর রানী হবার সুযোগও নেই। যার নাগলোক টিকিয়ে রাখার ইচ্ছে আছে তার মধ্যে নিঃস্বার্থ মনোভাবই শুধু আছে। নন্দিনী সামান্য মানুষ, ওর এই নাগলোকের বিষয়টা ভালো লাগবে না ত্রিশলা। এইখানে আমাদের অন্য কিছু করতে হবে। সর্বনিকা দেবী, যুদ্ধ শেষ হলে রক্ত, দর্প, পৌরুষ এই সব কিছু শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আমরা কিভাবে নিরাশ হলাম দেখুন। পাছে ওরা একেবারে হেরে যায় সেই ভয়ে ওরা নন্দিনীকে ডাকেইনি। শেষ, সব শেষ হয়ে গেছে তক্ষক। শেষ হয়েছে ওদের গল্প। যুদ্ধ করে হারলে আমার কোনো ক্ষোভ থাকতো না, না লড়াই করে হারলে আমি তো আমার গুহার সেবক বানিয়ে রাখবো। ওই শঙ্খপালকেও আমি ছাড়বো না। কেন জানেন? ওদের হয়ে আমাকে অনেক অপমান করেছেন আপনি। শুনে রাখুন শঙ্খপাল, আপনাকে আমার গুহার সেবক বানিয়েই ছাড়বো। হ্যাঁ, দেখো একবার। এবার কিছু একটা করতেই হবে। আমরা আর কি করতে পারি শঙ্খপালাদেব? তাহলে কি আমরা আমাদের হার মেনে নেব? হ্যাঁ, যুদ্ধ বলি সেটা এক মুহূর্তে শেষ হবার বিষয় নয়, অথবা একজনের সিদ্ধান্তেই শেষ হবার বিষয় নয়। ত্রিশলা, যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে। কি ঘটতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে। মারে, তুই তোর মনের দুঃখটা আমাকে না দেখালেও তোর মনে যে কষ্টটা হচ্ছে সেটা ভালো করেই আমি জানি। সর্পনিকার থেকে তোর সমস্যা হতে পারে বলে চেনাম্মা দেবী তোকে আমার হাতে দিয়ে দিয়েছিলেন। সেদিন ওনাকে অমান্য করতে পারিনি, আর আজকে ওনার দেওয়া দায়িত্ব পালন করলাম। এইটুকুই আমার শান্তি রে মা। দয়া করে তুই মনটা খারাপ করিস না প্লিজ।
ওই মন্দির স্থাপন করতে হলে আমায় ওনার মেয়ের সাথে বিয়ে করতে হবে ড্যাড। এইভাবে মন্দিরের কাজটা ফেলে রাখা উচিত নয়। একটার পর একটা সমস্যা তো এসেই চলেছে। নীলির সময়টা কিন্তু ভালো যাচ্ছে না, এর একটা সমাধান বার করতে হবে। কি হয়েছে বিরাট? ঘুম আসছে না? না ড্যাড, তুই এত চিন্তা করিস না। আমার সকালবেলার কথাটা নিয়েই তুই চিন্তা করে যাচ্ছিস, তাই না? সেটাই তো ড্যাড, কি করব আমি তো বুঝতেই পারছি না। কিন্তু একটা কথা সত্যি, তুমি আমায় বলেছিলে জননীর আত্মাকে মুক্তি দিতে গেলে আমাদের যা যা করতে হবে তাতে বাধা পড়বে। আগে ওই চক্রবর্তী বাবু, তারপরে মা, এখন আবার নীলির এই সব সমস্যা, এগুলো মাথায় ঘুরেই যাচ্ছে। জামা কাপড়ে হঠাৎ আগুন লেগে গেল, রাম নাকি এখনো জননীর নাম শুনলেই আঁতকে উঠছে। এসব দেখছি আর মন্দির বানানো হবে বলে আমার আর মনে হচ্ছে না। কিন্তু ওর বাবার শর্তগুলো নিয়ে ভাব, নীলির ব্যাপারেও চিন্তা করে দেখ। জননীর আশা ছিল বলে নীলির আর তোর এনগেজমেন্টটা করিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থাও করছি। এখন তোর সিদ্ধান্তের ওপরই তোর ভবিষ্যৎ নির্ভর করছে, সেটা ভুলিস না। এই মুহূর্তে আমার যে মানুষটা কষ্টের মধ্যে রয়েছে তাকে কষ্ট দেবার ইচ্ছা নেই। তুই যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমান, তুই নিজে চিন্তা করে যদি একটা সিদ্ধান্ত নিস তাহলে সেই সিদ্ধান্তটা ঠিক হবে বলেই আমার ধারণা। কিন্তু এটা ভুল করবার সময় নয়, ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভেবে দেখতে পারিস। প্রয়োজনে মনকে পাথর বানিয়েও কাজটা করতে হয় বিরাট। আর এদিকে পাথর হয়ে যাওয়া জননীকে মুক্তি দেবার চেষ্টায় আছিস তুই। যা গিয়ে শুয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা তৈরি বৃক্ষরাজ, প্রতিদ্বন্দ্বীকে ডাকা হোক। বৃক্ষরাজ, আমাদের প্রতিনিধি এখনো আসেনি। লড়াই করার ক্ষমতা নেই? নাগলোকের এত বড় যোদ্ধা সর্পলোকের নিয়ম কানুনই জানে না দেখছি। এই ভবিষ্যতে নাগলোককে শাসন করবে কি করে? তক্ষকরা, বাসুকি নাগেরা রানী বলে তখন ডাকবে কাকে? ওদেরকে তখন রাস্তা কে দেখাবে শুনি? ছি 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 ছি, বাসুকিরা সেই ভীতুই রয়ে গেল। সর্পনিকা! হ্যাঁ, চিৎকার করতে আমিও কিন্তু জানি, কিন্তু আমি তো সে কাজ করছি না, কারণ এখানে দেবতারূপী বৃক্ষরাজ আছেন আর আমি তাকে অন্তর থেকে সম্মান করি। তোমরা কি এখানে তর্ক করতে এসেছো নাকি রাজ্যকে বাঁচাতে এসেছো? না বৃক্ষরাজ, আমাদের লড়াইয়ের রানীর এখানে আসতে একটু অসুবিধে আছে। এই জন্যই আমরা এই লড়াইয়ে অংশ নিতে পারবো না। তাহলে তোমরা তোমাদের নিজেদের হার মেনে নিচ্ছ? আমাদের পরিস্থিতি সেরকমই। শেষবারের মতো বলছি, চিন্তা করে তারপর আমায় বলো, তোমাদের স্পর্ধা নেই বলে বাসুকির কাছে প্রতিদ্বন্দ্বী হয়ে হার মেনে নিচ্ছ? এই সময় আবার কে ফোন করছে? ওহো,
এই নীলি, এত রাতে কে ফোন করছে? জানি না আন্টি, বোধহয় রং নাম্বার। কিসের রং নাম্বার? ঘুমানোর সময় ফোন সাইলেন্ট করে ঘুমোবে তো। ঠিক আছে, ঘুমো। শেষবারের মতো জিজ্ঞাসা করছি বাসুকিদের, তোমরা কি এই যুদ্ধে হার মেনে নিয়েছো? আসলে বৃক্ষরাজ, আমরা আমাদের হার না, বাসুকিরা কোনো দিনও তাদের হার মানবে না। ঠিক আছে, সঞ্জীবনী বৃক্ষের সামনে কারোর মৃত্যু হতে পারে না, কিন্তু এখানে তুমি আজকে মৃত্যুর জন্যই সঞ্জীবনী বৃক্ষর সামনে এসে হাজির হয়েছো। এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ছাড়ো, তক্ষক! নন্দিনী, ছেড়ে দাও, আর বেশি রাগ করে থেকো না, দয়া করে ওকে তুমি ছেড়ে দাও। এবার ছাড়ো নন্দিনী, ছাড়ো। তক্ষকদের হারানো বাসুকিদের প্রধান লক্ষ্য নয়, ছেড়ে দাও ওকে। এটা অন্যায়, মিথ্যে। এটা কি অন্যায়? কোনটা অন্যায়?
আমার সঙ্গে এখানে লড়াই করছিল সে নন্দিনী নয়। ওর শরীরে নিশ্চয়ই কোনো শক্তি ঢুকেছে, অন্যায়ভাবে হারিয়ে দিয়েছে আমায়। সঞ্জীবনী বৃক্ষরাজ, ভগবান সাক্ষী রয়েছেন। আপনি সত্যি কথা বলুন, বলুন কে অন্যায় করেছে। হ্যাঁ, আমি জননী। নন্দিনীর শরীরে আমি আত্মারূপে প্রবেশ করেছি। সবাই শুনেছেন? সঞ্জীবনী বৃক্ষের সামনে এই যুদ্ধ আমার সঙ্গে নন্দিনীর হওয়ার কথা, অন্য কারোর সঙ্গে নয়। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এই যুদ্ধ আমি মানি না। ওটা বলার অধিকারী তোরা নোস, বৃক্ষরাজ। হ্যালো, তোমার আউটগোয়িং ফ্রি বলে তুমি যখন তখন ফোন করবে আমাকে? বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, তোমার এই কমন সেন্সটা নেই? কি টাকা? আমি মরে গেলেও আমার কোনো টাকা তুমি পাবে না। তোমার যা ইচ্ছে করতে পারো। নীলি এখন কার সঙ্গে কথা বলছে? এত ভয় পেয়ে আছে কেন মেয়েটা? এই, আর কত টাকা দেবো তোমাকে আমি? আমি একবার ভুল করেছি, আর তার জন্য সারা জীবন ফাইন দেবো নাকি? দেখো, তুমি সত্যিটা জানো বলে আমাকে ব্ল্যাকমেল করা সত্ত্বেও আমি চুপ করে আছি, না হলে আমি তোমার নামে কমপ্লেন করতাম। কি হয়েছে নীলি? ওই ব্ল্যাকমেল না কি একটা বলছিলে? আঙ্কেল, ব্ল্যাকমেল কই না তো। তাহলে আমি কি ভুল শুনেছি নাকি? তুমি নিশ্চয়ই ভুল শুনেছো আঙ্কেল। আমি ব্ল্যাকমেল এরকম কিছু বলিনি, আমি বললাম মেল করার কথা। এই সময় তুমি কার সঙ্গে কথা বলছো নীলি? আমার একটা ফ্রেন্ডের সাথে, বিরাট। ও এখন অ্যাব্রডে আছে। আসলে ওখানে অ্যাকচুয়ালি বিকেল এখন, এখানে যে রাত হয়ে গেছে এটা ও জানে না, ওই জন্য কল করেছিল। তাই বলছিলাম ওকে মেল করার কথা। এদিকে বলছো যে ও অ্যাব্রডে থাকে, আর ওদিকে বলছো যে ওকে মেল করতে বারণ করেছো। তুমি জানো তুমি ভুলভাল বকছো। তোমরা আমাকে সন্দেহ করছো? আমি কি কোনো ভুল করলাম? সন্দেহ নয় নীলি, কৌতূহল মাত্র। আঙ্কেল, ও আসলে কতগুলো ডকুমেন্ট স্ক্যান করে মেল করার কথা বলছিল, কিন্তু আমার দরকার অরিজিনাল ডকুমেন্টগুলো, আর সেই কারণেই ওকে বলছিলাম ডকুমেন্টগুলো যেন স্ক্যান করে সাইন করে বাবাকে মেল করে দেয়। ঠিক আছে, তোমার বন্ধুর নাম আমায় বলো, ডকুমেন্টস আনার সমস্ত ব্যবস্থা আমি একা করব। আরে তুমি কেন কষ্ট করবে? আমি বাবাকে বললেই সব কাজ হয়ে যাবে। প্লিজ বিরাট। এসব হবে না নীলি। বিরাট, আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আঙ্কেল, গুড নাইট। গুড নাইট বিরাট। কি ভাবছিস? তুমি শুনলে তো, এইভাবে যদি কথা বলে আমরা কি কথা বলবো ওর সঙ্গে? ঘুমো। ঘুমোতে যা বিরাট, অনেক রাত হয়েছে। হে ধর্মাবতার, এটা অন্যায় কিনা আপনি বলুন।
ওরা আমাদেরকে হারানোর জন্য জননীর আত্মা ব্যবহার করেছে। তাই বাসুকি রাজা? হ্যাঁ বৃক্ষরাজ, তাহলে সর্পণিকা যা বলল ঠিক বলল? নন্দিনীর শরীরে জননীর আত্মা এসে সর্পণিকাকে যে হারিয়েছে সেটা ভুল। কিন্তু এটা সম্পূর্ণভাবে ভুলও নয়। দেখো সর্পণিকা, তুমি সর্পযুদ্ধে কিন্তু কম পারদর্শী নও। তোমার বিরুদ্ধে নন্দিনী যে যুদ্ধ করছে ও কিন্তু তোমার শক্তির কাছে একেবারেই নগণ্য। আর যদি জননীকে তোমার সাথে তুলনা করা যায় তাহলে দেখা যাবে তুমি জননীর থেকে বেশি শক্তিশালী। এত কিছুর মধ্যেও একটা জরুরি ব্যাপার হলো বাসুকি আর তক্ষকদের মাঝে তৈরি হওয়া একটা মহাযুদ্ধ। এই মুহূর্তে বিজয়ী হওয়া প্রয়োজন। ওদের তন্ত্রে প্রতিতন্ত্র দিতে তুমি হেরেছ। এখন এই প্রতিযোগিতায় জিতে থাকা নন্দিনীকে আমি বিজয়ী বলে ঘোষণা করছি। এবার অবশিষ্ট যুদ্ধের জন্য নিজেদের শক্তির পরীক্ষা করে নেওয়া উচিত। তাহলে এরপর এটা নিয়ে আর কোনো চর্চার প্রয়োজন নেই। আগামী যুদ্ধের ঘোষণা কয়েকদিনের মধ্যেই করা হবে। জননী, সঠিক সময়ে তুমি সঠিক কাজ করে নাগলোক আর আমাদের বাসুকিদের বাঁচিয়েছ। তোমার যতই প্রশংসা করি সেটা কম হবে। আমার মন্ত্রশক্তির থেকে, তন্ত্রশক্তির থেকে তোমার সময় জ্ঞান শ্রেষ্ঠ বলে প্রমাণিত। তোমার মঙ্গল হোক। হ্যাঁ জননী, আজকে তুমি যা সাহায্য করলে, একটা পুরো প্রজাতিকে তুমি বাঁচালে। আচ্ছা, তুমি নন্দিনীর শরীরকে কি করে ধারণ করলে? ও তো আসবে না বলে জেদ ধরে বসেছিল। ওকে এখানে নিয়ে এসেছে সেটা কেউ জানে না। ত্রিশলা দেবী, এটা কেউ কোনোদিন জানতেও পারবে না। ঠিক আছে জননী, নন্দিনীর শরীরটা পরমেশ যাতে জানতে না পারে ওখানেই রেখে এসো। আর আমাদের এই বিষয়টাই সর্পণিকাকে হারিয়ে দিয়েছে। নন্দিনীকে ছেড়ে এসো। পরবর্তীকালে ওকে দিয়ে আমাদের অনেক কাজ আছে। এই সর্পণিকা সামান্য একটা পিশাচের কাছে আজকে হেরে গেছে। লজ্জার কথা। আমি শক্তিহীন। তোমাদের নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে আমি দুর্বল, ক্ষমতাহীন, আমার কথার কোনো দাম নেই। নিশ্চয়ই এসব ভাবছো তোমরা। না দেবী, সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি হেরে গেছি, এটাই সত্যি। ওই নতুন একটা মেয়ের কাছে আমি আজকে যেভাবে হেরে গেলাম তার একমাত্র কারণ হলো ওই গুরুদেব আর ত্রিশলা। কি করব আমি এখন? কি করব? আমি এইভাবে ওই নতুন মেয়েটার কাছে কিছুতেই হারতে পারি না। আমাদের আরো দুটো উপায় আছে দেবী। আপনার এখনই এত হতাশ হওয়ার কোনো দরকার নেই। থামো! এই যুদ্ধেও আমি হারবো না বলে ভেবে রেখেছিলাম, কিন্তু তবুও হেরে গেছি। ওই বিশ্বাসঘাতক শঙ্খপাল, ত্রিশালা দুজন মিলে ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছে। ওই মেয়েটার শরীরে জননীর আত্মা ঢুকিয়েছে। আমার আজকের এই হারের কারণ হলো ওই নামবুদরি।
এই হারের বদলা আমি নিয়েই ছাড়বো। এই লোক হোক পরলোক হোক যেখানেই যাক না কেন, কোথাও ও শান্তি পাবে না। তক্ষকদের পায়ের নিচে থেকে পোকার মতো ছটফট করে মরতে হবে ওকে। এই সর্পনিকার সামনে ও ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে, আর সেটাই হবে তখন আমার সত্যিকারের জয়। কিন্তু নন্দিনীকে না হারাতে পারলে আমি আর কোনোদিন রানী হতে পারবো না। কি করতে হবে বলুন সর্পনিকা দেবী, আপনার জন্য আরো 10-12 আমি মরতে রাজি। কালচক্র, কালচক্র, কালচক্র আমাদের পেতেই হবে। ওই পাঙ্গার কাছে যে কালচক্র রয়েছে সেটা যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আমি জানি জঙ্গল দেবীর মন্দিরে আছে কালচক্র, নাগলোকে ওটা নিয়ে আসতে হবে। একটা কালচক্র পেলেই হলো। ওই নম্বুদরীকে আমি শেষ করে এখানে এক নতুন অধ্যায় শুরু করব। আর তার মধ্যে ওই নন্দিনী যদি ভুল ওকে গিয়ে বিবাহ করে, নাগ শক্তি হারিয়ে ফেলে সামান্য এক মনুষ্য হবে, ওর কোনো শক্তি থাকবে না তখন। এখনো আমার সামনে শুধু এই দুটো রাস্তাই আছে, এই দুটো রাস্তা। কি সাহেব কিছু করছেন নাকি? কেন, কি হয়েছে শোভা? কিছু না পানাগা, আসলে আমার নাম পানাগা না, পরমেশ। পরমেশ আমার নাম। সেটা জেনে আমার কি হবে? আগে কথাটা শুনুন। দেখো পরমেশ, সেই দিন যা কথা দিয়েছো সেটা মনে আছে আশা করি। কোন কথা? কালচক্র, ওটা পাবার সময় আমার চলে এসেছে পরমেশ। তুমি যে কথাটা দিয়েছিলে সেটা রেখে ওই কালচক্র আমাকে দিয়ে দাও। দেখো শোভা, আমি তো তোমায় কালচক্র দেব বলেছিলাম আমার কাজ হবার পরে, কিন্তু আমার কাজ এখনো হয়নি। আর কি হতে হবে? এখন তোমার কোনো কাজ হচ্ছে না, তাই না? আমি ওইসব কথা শুনতে চাই না শোভা। তোমার কালচক্র কি কাজে লাগবে আর সেটা দিয়ে তুমি কি কাজ করবে সে সব আমার জানা আছে। বাহ, খুব বুদ্ধিমান তো তুমি। আমার বুদ্ধি থাক বা না থাক সে ব্যাপারে কোনো কথা আমি তোমার থেকে শুনতে চাই না। তুমি আসতে পারো। কোনো ব্যাপার না, তুমি এত ভালোভাবে কথা বলতে পারো। কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো, মানছি। কিন্তু এই বাসুকিদের ব্যাপারে তুমি এখনো বুঝতে পারছো না। দেখো শোভা, বাসুকিরা যা করে তা ধর্মের রাস্তাতেই করে। তোমার মতন সর্পনিকার সাথে মিশে অন্তত বাড়ি আর মন খারাপ করে না। মন ঠিক আছে, কিন্তু ঘর বাড়ি খারাপ এইসব বাসুকিরাই করে। তোমার মেয়েকে যখন তুলে নিয়ে গিয়েছিল তখন তুমিও ঘুমিয়েছিলে। নিয়ে গিয়েছিল ওদের নিজেদের কাজ করার জন্য। তোমার মেয়েও ঠিক তোমার মতনই এখন তার ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা লোকেদের পার্মানেন্টলি ঘুম পাড়িয়ে দেয় এই বাসুকিরা। বসো। গুরুদেব, কি হলো যুদ্ধে? এই জননীর জন্য আমরা জিতেছি বীরবাবু। হ্যাঁ জননী, এই বিষয়ে আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরকম বিপদের সময়ে এসে আমাদের সবাইকে, আমাদের বাসুকিদের জীবন বাঁচিয়েছো তুমি। অসংখ্য ধন্যবাদ জননী। কিন্তু তোমার এই পরিস্থিতির কারণ? এটার কারণ আমি বীরবাহু। আমাদের আকাঙ্ক্ষাগুলো, আমাদের স্বার্থের জন্যই বলি প্রদত্ত হয়ে জননীর এই পরিস্থিতি। কেন কষ্ট পাচ্ছেন?
আমি জননী হয়ে মানুষের রূপে থাকলে আজকে এই লড়াইতে আমরা জিততে নাও পারতাম। এই সব কিছু ভগবানেরই ইচ্ছা। না জননী, আমার করে থাকা অন্যায়ের জন্য একদিন না একদিন আমাকে শাস্তি পেতেই হবে। কিন্তু তুমি কোনো কথা মনে না রেখে এই বাসুকিদের যেভাবে বাঁচালে, তোমার ত্যাগের যত প্রশংসা করব সেটাই কম। ওই সর্পণিকা সাপরূপে অতি শক্তিশালী, তাছাড়া অন্ধকারে ওর শক্তি অনেক গুণ বেড়ে যায়। এই অবস্থায় হারলো কি করে? এটা ধর্মের যুদ্ধ বীরবাহু। এখানে অধর্ম যতই শক্তিশালী হয়ে থাকুক, ওরা জিততে পারত না। আর নন্দিনী কেমন আছেন? ও ভালো আছে এখন। জননী, এখন আমি তোমাকে আরেকটা দায়িত্ব দিচ্ছি। বলুন গুরুদেব, কি করতে হবে? পরাজিত হয়ে থাকার অপমান ওই সর্পণিকার ঘুম উড়িয়ে দেবে। এই সবের কারণ নন্দিনী বলে ওর উপর প্রচন্ড ক্রুদ্ধ হয়ে থাকবে। কেউ যখন থাকবে না, তখন ওর শরীরটা নাশ করবার জন্য চেষ্টা করবে। জননী, তুমি নন্দিনীর থাকার জায়গাতে থেকে তক্ষকরা যাতে ওর ক্ষতি করতে না পারে নজর রাখবে। ঠিক আছে গুরুদেব, আমি এখনই যাচ্ছি এখান থেকে। পরবর্তী যুদ্ধের কোনো সংবাদ এসেছে? না বীরবাহু, কিন্তু তোমাকে এই মুহূর্তে একটা বড় কাজ করতে হবে। নন্দিনী এখানে আসতে রাজি হচ্ছে না, তার উপরে বাবার টান রয়েছে। পরে ও এইখানে আসলে ওর একা একা যুদ্ধ করতে কষ্ট হতে পারে। ওই জন্য উনি যেখানে আছেন সেখানে গিয়ে যুদ্ধের সূচনা যদি করি আমি। কিন্তু বীরবাহু, তোমার এখন যা পরিস্থিতি। আমি একদম সুস্থ আছি, চিন্তা করবেন না। এই আলোচনাগুলো পরে হবে। নাগলোককে রক্ষা করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ধন্য ধন্য বীরবাহু। রাজনিষ্ঠা, কর্মনিষ্ঠা এমনই হওয়া উচিত। যাও, নন্দিনীর থাকার জায়গাতে গিয়ে ওর মন জয় করে নাও। কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রেখো বীরবাহু, তুমি যে ওখানে গিয়ে নন্দিনীকে শিক্ষা দিচ্ছ, তা বিষয়ে পানাকা যেন কোনোভাবে জানতে না পারে। ঠিক আছে। পরমেশ, কথার কি শক্তি সেটা দেখলে তো? এতে যেমন সাহসও জন্মায়, ঠিক তেমনি ভয়ও জন্মায়। তেমনি আমার কথা শেষ হবার আগেই তুমি ভয় পেয়ে ঘাবড়ে চলে গেলে। দিনে 24 ঘন্টা তুমি নজর রেখেও তুমি তোমার মেয়েকে কোনোভাবেই বাঁচাতে পারবে না পরমেশ। একটু ভেবে দেখো, তুমি তোমাকেও বাঁচতে হবে তো। বেঁচে ছিলাম, শান্তিতেও ছিলাম, কিন্তু তুমি আর নম্বুদরি যখন থেকে এই বাড়িতে এসে ঢুকেছো তখনই সব শেষ হয়ে গেছে। কাককে খেতে দিলে বা কুকুরকেও খেতে দিলে পুণ্য অর্জন হতো। বেছে বেছে তোমাদেরই কাজ দিলাম, সেটাই সব থেকে ভুল হলো। ভুল হয়নি, ভুল হবে না বলেই তোমাকে সাবধান করছি। দেখো পরমেশ, ওই নম্বুদারি মানে দাদুকে তোমার বাড়িতে রেখেছিলে যে, ও কিন্তু কোনো সামান্য লোক নয়। ভয়ঙ্কর মন্ত্রবাদী, রাতারাতি যা খুশি তাই করে ফেলতে পারে। ও এখন বাসুকিদের সাথে মিশে গেছে। ও এখন তাদের মাথা খারাপ করে ওই নাগ লোকে বসে থেকে চি ছু ছা বলে শক্তি প্রয়োগ করবে। হ্যাঁ, আর এখানে তোমার মেয়ে ঘুম থেকে উঠে সেখানে দৌড়ে চলে যাবে। তুমি তোমার মেয়েকে যাওয়ার হাত থেকে যতই আটকানোর চেষ্টা করো, ওর মন্ত্র থেকে আটকাতে পারবে তো? বলো পরমেশ।
তোমার মেয়েকে যাওয়ার থেকে এখানে আটকে রাখতে পারো তুমি, কিন্তু ওর মন্ত্র থেকে আটকাতে পারবে তো বলো? সেই জন্য সেদিন বলেছিলাম যে পরমেশ, বিয়েটা তোমার মেয়ের তাড়াতাড়ি দিয়ে দাও, তখন তোমার মেয়ের মতনই তোমার চোখের সামনে সারা জীবন থাকবে। না হলে তোমায় খুব ভুগতে হবে, মাথায় রেখো।